সো আজকের সেশনে আমার মূল অবজেক্টিভটা একটু আগে আমি বললাম যে আমাদের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। আজকে আমরা এক্সপোর্ট ব্যবসাটা কিভাবে শিখবো, এক্সপোর্ট ব্যবসাটাতে কিভাবে শুরু করব, এই টিপসগুলি আজকে শেয়ার করব, ঠিক আছে? এবং আপনাদের সবার সাথে আমি বিভিন্ন আপনাদের কোয়েশ্চেনগুলি জানবো। আপনারা সবাই অলরেডি জেনেছেন হয়তোবা যে আমি 4টা কোম্পানিতে অলরেডি কাজ করেছি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সুপারস্টার গ্রুপ ইলেকট্রনিক্স, বেঙ্গল গ্রুপ হচ্ছে ফুড, এলসন কনজিউমার ফুডে আমি প্রেজেন্ট কাজ করছি। সো আমার মূল 4টা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। একটা হচ্ছে যে আপনি কেন এক্সপোর্ট ব্যবসা করবেন, আর কিভাবে শুরু করবেন, বিভিন্ন রিস্ক থাকে সেই রিস্কটা সম্পর্কে জানা। আর যে কোনো ধরনের, যেমন অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন, যেমন এখানে রাকিব ভাই আছেন, উনি কোয়েশ্চেন করছেন যে মাস্টার্ড ওয়েলে আমার ইনসেনটিভ অথবা বাপার লাইসেন্স নিতে হয় কিনা। বাট এই জিনিসগুলি আপনারা ওভারঅল আগে একটু স্টাডি করেন, স্টাডি করে তারপরে আসেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। সো এক্সপোর্ট বলতে আমি মেইনলি বুঝাই, এটা আপনারাও নোট রাখেন। এক্সপোর্ট বলতে আমরা বুঝাবো যে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে যখন আমরা বিদেশে সেল করব, বিদেশে, দেশের বাইরে সেল করব, ওইটাকেই আমরা এক্সপোর্ট বলবো। এবং আমার মূল এক্সপার্টিসটা হচ্ছে প্রোডাক্ট। আমি কিন্তু সার্ভিস এরিয়াতে কখনো কাজ করিনি, আমি হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করি, ডিরেক্ট যেটা ভিজিবল। বাট সার্ভিসও অনেক এক্সপোর্ট হয়। ধরেন একজন মানুষ কনসালটেন্সি করছে, ফ্রিল্যান্সিং করছে, অথবা আইটি রিলেটেড অনেক কিছু আছে যেটা সার্ভিস এরিয়াতে পড়ে, বাট আমি শেয়ার করবো মেইনলি হচ্ছে প্রোডাক্টে। সো আপনারা অলরেডি, আমার ফার্স্ট লার্নিংটা হচ্ছে কেন আমরা এক্সপোর্ট বিজনেস করব, এটা আপনারা অলরেডি বিভিন্নভাবে জেনেছেন, অনেক অপরচুনিটি। বাট আমি আরেকটু ডিটেইল শেয়ার করব আজকে যে কেন আমরা এক্সপোর্ট বিজনেস করব। আমি নিজেকে সবসময় বলি যে এক্সপোর্টে কয়েকটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। নাম্বার ওয়ান হচ্ছে ক্যাশ ইনসেনটিভ। গভর্নমেন্ট হচ্ছে আমাদেরকে ক্যাশ ইনসেনটিভ দেয়, যে ইনসেনটিভটা হচ্ছে একটা নগদ, মানে একদম ক্যাশ ক্যাশ দিবে। কিভাবে দিবে আমি শেয়ার করি, শেষ করি, তারপর আপনাদেরকে স্কোপ দিব। আপনারা যদি কোনো কনফিউশন থাকে আমার থেকে ক্লিয়ার হয়ে নেবেন। আমি ধরেন 100 টাকার একটা প্রোডাক্ট পাঠাবো, সো ডেফিনেটলি আমি যে 100 টাকার একটা প্রোডাক্ট পাঠাবো বিদেশে, ধরেন ইন্ডিয়াতে, নেপালে, ভুটানে, ডেফিনেটলি আমার এখানে একটা প্রফিট থাকবে। ধরেন 2 টাকা প্রফিট, একটা এক্সাম্পল 2 টাকা। বাট আমার প্রোডাক্টটাতে যদি গভর্নমেন্ট আমাকে 10% ইনসেনটিভ দেয়, তাহলে আমার শিপমেন্টের পরে একটা সার্টেন টাইম পরে গভর্নমেন্ট উল্টো আমাকে আরো 10 টাকা ফেরত দিবে, প্রণোদনা হিসেবে দিবে, আমাকে ইন্সপায়ার করার জন্য দিবে। সো আমার দেখেন, আপনার 2 টাকা আগে প্রফিট, আবার আপনি ইনসেনটিভ থেকে আরো 10 টাকা পাচ্ছেন যদি 10% আপনার ইনসেনটিভ থাকে। আবার 20% থাকলে 20 টাকা পাবেন, 15% থাকলে 15 টাকা পাবেন। সো কোন কোন আইটেমে কত পার্সেন্ট ক্যাশ ইনসেনটিভ আছে, এটার লিস্টটা আমার কাছে আছে। এটা আপনারা নোট রাখেন। আমি যদি ভুলেও যাই, এটা আপনারা গ্রুপে লিখবেন। আমি সবসময় বলি যে ইনবক্সে আমাকে না করে গ্রুপে পোস্ট দিবেন, তাহলে আমি আপলোড করে দিব। বাট আমি একটু আগে দেখে আসি যে কোন কোন প্রোডাক্টে পাওয়া যায়। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার। সো এটা খুব ছোট লেখা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ক্লিয়ার না, তারপর আমি একটু পড়ে শোনাই দুই একটা ক্যাশ ইনসেনটিভের আইটেম। যেমন কৃষি পণ্য, যেটাতে আমি এট প্রেজেন্ট কাজ করছি, আমি কাজ করছি প্রক্রিয়াজাত পণ্যতে। এখন যেমন কৃষি পণ্য, শাকসবজি, ফলমূল এবং প্রক্রিয়াজাত পণ্যতে আমরা 20% ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছি। গরু মহিষের নাড়ি বুড়িতে আমরা পাচ্ছি 10%। এখানে আরেকটা প্রোডাক্ট আছে হোগলা, খড়, আখের ছোবড়া দিয়ে হাতের তৈরি হস্তশিল্পতে আমরা 20%। হালকা প্রকৌশল পণ্যতে 15%। হালাল মাংস রপ্তানিতে 20%। চামড়াতে 15%। আলু রপ্তানিতে 20%। সো এই যে যতগুলি লিস্ট আছে, এই লিস্টগুলি আমি আপনাদেরকে গ্রুপে আপলোড করে দিব, আপনারা এগুলি দেখবেন, ডাউনলোড করে এই সবগুলি এরিয়া সম্পর্কে আগে জানবেন। আপনারা ফোকাস করবেন যে সবচেয়ে বেশি ক্যাশ ইনসেনটিভ কোন কোন আইটেমগুলি আছে, এবং ওই আইটেমের কোনো সোর্স কি আপনার কাছে আছে কিনা, তাহলে এটা আপনার একটা অপরচুনিটি। পরে কি আছে, আমি কোশ্চেনে আসছি, আপনারা একটু অ্যালাউ করেন আমাকে। এরপরের হচ্ছে আপনারা লোকালে যদি কোনো একটা প্রোডাক্ট সেল করেন, ডেফিনেটলি আপনাকে কি করতে হয়, আপনাকে ভ্যাট দিতে হয়। যেই কোনো প্রোডাক্ট, এটা আপনি যদি অনলাইনেও প্রোডাক্ট এখন সেল করেন, আপনাকে কিন্তু ভ্যাট দিতে হবে। বাট এক্সপোর্টের ক্ষেত্রে এই যে একটা বেনিফিট, এক্সপোর্ট করবেন, আপনাকে এই যে 15% 15% ভ্যাট এটা দিতে হয় না, বাট চালান করতে হয়। সো আপনি দেখেন, আপনি একটা প্রোডাক্টে, ধরেন আমার প্রোডাক্টেই ধরেন,
আমি এখন প্রসেস ফুডে কাজ করি, আই মিন বিস্কিট, মশলা, যা যা জুস, ড্রিঙ্কস, এইসব আইটেমগুলি আমি 20% ক্যাশ ইনসেন্টিভ শিপমেন্টের পরে গভর্নমেন্ট থেকে পাচ্ছি। আবার আমি আমার যে লোকাল ব্যবসা যেটা আছে দেশের ভিতরে, ওর কিন্তু ভ্যাট দিতে হয়, বাট আমার কিন্তু ভ্যাট দিতে হয় না। দেখেন আমাদের কত বড় একটা অপরচুনিটি এখানে আমরা পাচ্ছি। 3 নম্বর পয়েন্ট আমি বলি, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বন্ড ফ্যাসিলিটিস। বন্ড হচ্ছে একটা লাইসেন্স, এটা এনভিআর থেকে নিতে হয়, এটা একটা বড় প্রক্রিয়া। এটা আপনিও চাইলে নিতে পারবেন এবং এটার জন্য অনেকগুলি ডকুমেন্ট, অনেকগুলি আদার্স লাইসেন্স করতে হয়। বন্ডের সুবিধাটা হচ্ছে বন্ডেড ওয়্যার হাউস বলি আমরা। ধরেন আপনি বিদেশ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসবেন এক্সপোর্ট করার জন্য, আপনার র মেটেরিয়াল তো আনতে হয় বিদেশ থেকে। যেমন ধরুন বাংলাদেশের সবচেয়ে বড় আইটেম হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস এর কিন্তু মেজর আইটেম যে র মেটেরিয়ালটা আমাদেরকে বাইরে থেকে আনতে হয়। সো গার্মেন্টস এর ওনারা কি করে, ওরা বন্ড লাইসেন্স নেয়, বন্ডেড ওয়্যার হাউস ইউজ করে, এবং বিদেশ থেকে যে প্রোডাক্টটা নিয়ে আসে ইম্পোর্ট করে, এটার তো গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, যেটাকে আমরা ডিউটি বলি। এই ডিউটিটা বন্ড লাইসেন্স থাকলে এটাও দিতে হয় না, বাট একটাই শর্ত যে এই প্রোডাক্টটা লোকালে সেল করা যাবে না, এই প্রোডাক্টটাকে এক্সপোর্ট করতে হবে। সো দেখেন যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসায়ী তারাই বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সটা নিয়ে এই ডিউটিটাও তারা সুবিধাটা পাচ্ছে, মানে ডিউটি দিতে হচ্ছে না তাকে। 4 নম্বর সুবিধাটা আমি বলছি যে যারা লার্জ ভলিউমে এক্সপোর্ট করে বিভিন্ন সেক্টর ওয়াইজ, তাদেরকে গভর্নমেন্ট থেকে একটা ফ্যাসিলিটিস দেওয়া হয়, সেইটাকে আমরা বলি সিআইপি, মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। তার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বড় বড় কোম্পানির ওনাররা যেই ধরনের সুবিধা পায়, এম্বাসিতে পায়, গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভে তারা গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন দেশে গিয়ে, তারা এই ধরনের অনেক ধরনের সুবিধা তারা পায়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা 5 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের দেশে ভ্যালুয়েবল ফরেন কারেন্সি আসে, যে ইউএসডি, ইউরো আসে, যে এটা হচ্ছে ফরেন কারেন্সিটা আমরা যখন এক্সপোর্ট করি, বাইরে সেল করতে যাই, তখনই তো এটা বিদেশ থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এটা বাড়তে থাকে, এবং আমরা যখন পরে যখন ইম্পোর্ট করব, তখন আবার আমরা ওই রিজার্ভটা ইউজ করতে পারি। সো আমাদের এটা একটা বিশাল অপরচুনিটি। রিস্কের ব্যাপারটা আমি বলি, রিস্কের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ধরেন 10টা কান্ট্রিতে ব্যবসা আছে আর আমার শুধু দেশে ব্যবসা, তো এনিহাউ যদি আমার দেশের ব্যবসাটা বন্ধ হয়ে যায়, আপনারও ধরেন দেশের ব্যবসাটা বন্ধ হয়ে গেল, দুইজনের বন্ধ হয়ে গেল, তো আমার কিন্তু পুরো ব্যবসাটা বন্ধ, আর আপনার কিন্তু আরো 10টা কান্ট্রিতে ব্যবসা আছে। এই হচ্ছে এক্সপোর্টের বেসিক একটা সুবিধাগুলি। এটা ছাড়াও আরো অনেক ধরনের সুবিধা আছে, আমি জাস্ট বেসিক গুলি বললাম। এবার আমি চাচ্ছি আপনারা একটু আমার সাথে, সো এটা হচ্ছে একটা ডেটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, আসলে আপনাদের এটা নিয়ে কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য। শুধু এটা জেনে রাখেন যে লাস্ট ইয়ার এট প্রেজেন্ট আমাদের এক্সপোর্ট হচ্ছিল $38 বিলিয়ন, এটা নেক্সট ইয়ারে টার্গেট হচ্ছে $51 বিলিয়ন। এবং আজকে যে রিপোর্টটা আমরা দেখলাম, আজকে হচ্ছে বাংলাদেশ রেকর্ড পরিমাণ হিস্ট্রিতে এক্সপোর্ট করেছে, এবং সেটা হচ্ছে দেখেন $416 কোটি। সাউন্ডটা একটু বন্ধ করে রাখেন, এটা দেশের ইতিহাসে প্রথমবার এই এক মাসে এত বেশি এক্সপোর্ট হয়েছে। এটা একটা নর্মাল ইনফরমেশন যেটা আপনাদের হয়তো ইন্সপায়ার করবে। আপনারা একটু দেখেন যে বাংলাদেশ থেকে কোথায় বেশি এক্সপোর্ট হচ্ছে। আপনারা সবাই হয়তোবা ইতিমধ্যে জেনেছেন আমাদের গ্রুপের মাধ্যমে যে আমাদের যে টোটাল এক্সপোর্ট হচ্ছে এর 80+% হচ্ছে গার্মেন্টস। সো আমাদের মেইনলি ফোকাসটা হচ্ছে গার্মেন্টস, তো অলরেডি বাংলাদেশে এস্টাবলিশড একটা ইন্ডাস্ট্রি। গার্মেন্টস ছাড়া আর কোন কোন ইন্ডাস্ট্রি গুলিকে আর প্রমোট করা যায়, বাড়ানো যায়, এই ওয়ে আউটটা বের করা, ঠিক আছে? সো গার্মেন্টস যেহেতু বেশি, আমাদের যে কান্ট্রি ডেস্টিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইউরোপিয়ান ইউনিয়ন 55%, আমেরিকা, এটা তো যেহেতু গার্মেন্টস বেশি এটাই হবে, আর আর কোনো ওয়ে নাই। এশিয়ান জোনে হচ্ছে এত পার্সেন্ট। ভাইয়া ওই যে শীটটা আপনি বলতেছেন ওইটা একটু জুম দিয়ে দেন ভাইয়া, আমরা ওইটা দেখতেছি না। আচ্ছা, আপনি কি মোবাইল থেকে দেখছেন? মোবাইল থেকে আপনি কি ভাইয়া, যিনি কোয়েশ্চেন করলেন, আপনি কি মোবাইল থেকে দেখছেন? জি ভাইয়া, জি। মোবাইল থেকে তো দেখবেন না, আপনি ও মোবাইল থেকে আচ্ছা, কখনোই এটা দেখবেন না, আচ্ছা আচ্ছা। মোবাইল থেকে দেখবেন না। অন্যরা তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? বাংলাদেশে ভাইয়া আমি পিসি থেকে দেখছি, আমিও দেখতে পাচ্ছি না, মানে যে পেজটা সিলেক্ট করা ওইটাই সামনে আছে, আচ্ছা, বাকিগুলো অনেক ছোট। এই যে এখন দেখতে পাচ্ছি। এখন আসছে ভাই।
এই জিনিসটা দেখানোর একটা কারণ হচ্ছে যে এট প্রেজেন্ট কোন আইটেমগুলি বেশি এই বাড়ছে এবং কোন আইটেমগুলি কমেছে। জীবন্ত মাছটা কমেছে, এটা করোনার মধ্যে কমেছে। এটা চায়না ছিল সবচেয়ে বেশি। নির্মাণ সামগ্রী, সিমেন্ট, লবণ, সবজি, কাগজ এগুলি হচ্ছে কমেছিল, বাট বেড়েছে হচ্ছে পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষি, চামড়া, প্লাস্টিক পণ্য, ফার্মাসিউটিক্যালস, এইসব আইটেমগুলি। সো আপনারা যদি আইটেম সম্পর্কে জানতে চান, বাংলাদেশ থেকে অলমোস্ট 766 ডিফারেন্ট আইটেম কিন্তু অলরেডি এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে? সো আপনাদের মানেই এই না যে আপনি শুধু এই আইটেমগুলি এক্সপোর্ট করবেন। আপনাদের আইটেম কোনটা চুজ করবেন সেটা আমি এখন একটু শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা একটু নোট রাখতে পারেন, কারণ অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করে এবং একটু কনফিউজ অবস্থায় থাকে। আমি সবসময় সাজেস্ট করি যে যেই প্রোডাক্টটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রডিউস হচ্ছে, আপনারা এই ধরনের একটা প্রোডাক্ট বাস্কেটে রাখতে পারেন। ধরেন আমি 3টা জিনিসকে প্রায়োরিটি দেই। একটা হচ্ছে একটু আগে যে আপনারা দেখলেন ইনসেনটিভ লিস্ট। সো ইনসেনটিভের লিস্টটা তো আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। আপনারা এটা স্টাডি করবেন এবং দেখবেন যে আপনার সোর্সিং এ আপনি যে সোর্স করবেন এই সোর্সিং এ ইনসেনটিভের কোনো আইটেম আছে কিনা, ঠিক আছে? ইনসেনটিভের একটা আইটেম আছে কিনা। সেকেন্ড হচ্ছে আপনারা চুজ করবেন যে আপনাদের যে প্রোডাক্ট, আমি যেটা বললাম এই মাত্র, যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলি বেশি প্রডিউস হচ্ছে ওই প্রোডাক্টগুলি থেকে একটা নেবেন। সো একটা এক্সাম্পল দেই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উৎপাদনে বাংলাদেশ, স্ক্রিনে দেখা যাচ্ছে? জি জি। সো দেখেন এখানে অনেকগুলি প্রোডাক্ট আছে যেগুলি বাংলাদেশে অনেক বেশি হচ্ছে। আমি অনেকবার অনেক ইনফরমেশন দিয়েছি, লিখছি, এবং আপনারা এখানে ফোকাস করেন। এবং কিভাবে ফোকাস করবেন, যেমন দেখেন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কাঁঠাল প্রডিউসার আমরা, ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ধান প্রডিউসার আমরা, ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট তৃতীয় সবজি উৎপাদন আমরা, মাছের মধ্যে চতুর্থ। সো কেন আমরা এই ধরনের প্রোডাক্ট চুজ করছি না, তাই না? পাট রপ্তানির ক্ষেত্রে আমরা প্রথম, উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয়। সো পাট হচ্ছে অনেক যে প্রোডাক্টগুলি বুম করতেছে এক্সপোর্টে মার্কেটে, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে পাট। ভেজিটেবল, ফ্রুটস, এই সব জিনিসগুলি অনেক লার্জ আকারে উৎপন্ন হচ্ছে। সো আমি সাজেস্ট করি যেই প্রোডাক্টগুলি আমাদের দেশে হচ্ছে এই প্রোডাক্টগুলি থেকে একটা বাস্কেটে আপনি রাখেন, ইনসেনটিভ থেকে একটা রাখেন। আর 3 নাম্বার হচ্ছে এমন কিছু আইটেম যে আইটেমগুলো নিয়ে কেউ কাজ করে না, অপ্রচলিত আইটেমগুলি অথবা কোন একটা ইউনিক আইটেম। কিরকম? যেমন ধরেন আমাদের দেশ থেকে এমন কিছু আইটেম যাচ্ছে যেগুলি আগে কেউ জানতোই না। ধরেন আমাদের দেশের থেকে, এই যে আমি দেখাচ্ছি এখন, আমাদের দেশ থেকে আপনারা জানেন কিনা বিভিন্ন ধরনের, যেমন ধরেন গরু মহিষের শিং এক্সপোর্ট হচ্ছে, মাছের আঁশ এক্সপোর্ট হচ্ছে, আমাদের দেশ থেকে গরু মহিষের ভুঁড়ি এক্সপোর্ট হচ্ছে, পরচুলা এক্সপোর্ট হচ্ছে, টুপি এক্সপোর্ট হচ্ছে। এই ধরনের বিভিন্ন, যেগুলি সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নাই, এই ধরনের বিভিন্ন আইটেম আমাদের দেশ থেকে এক্সপোর্ট হচ্ছে। সো আমি যদি এবার আপনাদের সাথে একটু কথা বলি যে অ্যাকচুয়ালি আপনারা কোন আইটেমটা চুজ করবেন। সো সার্টিফিকেট লাগে। জি, তো প্রসেস ফুডে কি বিটিআই লাইসেন্স এক্সপোর্টের জন্য ম্যান্ডেটরি নাকি শুধু দেশের জন্যই ম্যান্ডেটরি? আমি বুঝিনি, আবার একটু বলবেন। প্রসেস ফুডে মানে প্রসেস ফুডে যেমন কাঁচামালে আপনার ওই যে সবজিতে বা এরকম কিছুতে ওই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট নিতে হয়, জি আমি যতটুকু জানি। জি তো প্রসেস ফুডে তো বাংলাদেশে কোনো একটা প্রসেস ফুড মার্কেটে চলাইতে গেলে আপনার ওই বিএসটিআই লাইসেন্স নিতে হয় প্যাকেটজাত খাবারের জন্য। হুম 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 হুম। তো এক্সপোর্টের জন্য কি এটা ম্যান্ডেটরি? না না, এক্সপোর্টের জন্য তো ম্যান্ডেটরি না। এক্সপোর্টের জন্য বিএসটি এর এটা ম্যান্ডেটরি না। আচ্ছা এক্সপোর্টের জন্য বিএসটিটা হচ্ছে মেইনলি আপনি যে প্রোডাক্টটা দেশে সেল করবেন কিনা, ঠিক আছে? যদি আপনি দেশে আচ্ছা। সেল করতে চান, মাস্ট বি আপনাকে ইয়ে করতে হবে, বিএসটি করতে হবে। মানে ফ্রিলি বলতে গেলে ভাইয়া ওই যে যেমন আপনারা কেক, বিস্কুট বা এলসনের যে প্রোডাক্ট গুলা, হুম হুম। এগুলা এক্সপোর্ট করতে কি মানে কোন ধরনের রিকোয়ারমেন্ট থাকে না যে এই ধরনের টেস্টিং বা এরকম কিছু? না না, এটা আমাদের দেশের দেশের কথা বলছেন, দেশের কথা নাকি না না, বিদেশে? বাইরে 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 হচ্ছে এক্সপোর্টের জন্য। আপনি যেটা অ্যাকচুয়ালি বলছেন যে আমার বিদেশে এই প্রোডাক্টটা টেস্টিং হবে কিনা, তাই তো? জি জি। আচ্ছা, এটা এটা রেয়ার কান্ট্রিতে হয়, রেয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি কখনো খুব এমন প্রোডাক্ট দিলেন, ধরেন এমন কিছু আইটেম আছে যেগুলিতে পোকা হয়ে যায়, ঠিক আছে? এমন কিছু ফুড আইটেম আছে যেগুলিতে পোকা হয়ে যায়, আপনি ধরেন জেনে শুনে দিলেন এবং ওইটা ওই মার্কেটে কেউ কমপ্লেন করলো, সাথে সাথে আপনাকে আজীবনের জন্য ব্যান করে দিবে। বুঝতে
বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু এটা এমন না জি, যে আপনার এভরি শিপমেন্টই আপনাকে চেক আউট দিতে হবে। করবে, আপনাকে টেস্টিং করবে। এটা কোথায় করে? এটা হচ্ছে ইউরোপ আমেরিকাতে করে, ইউরোপ আমেরিকাতে করে, বাট ইন জেনারেল প্রত্যেকটা কান্ট্রিতে এটা হয় না, তাহলে তো মানুষ এক্সপোর্ট করতে পারতো না। তো ইউরোপ আমেরিকাতে কি ভাইয়া মানে ধরেন কোন প্রোডাক্টের ক্ষেত্রে মানে দেশে কোনো চেকিং সার্টিফিকেট এরকম প্রয়োজন আছে কি? না না, ইউরোপে তো আপনি যেটা ফুডের সার্টিফিকেশন মোটামুটি সবচেয়ে কম দরকার হয়, কম, সবচেয়ে কম। আচ্ছা, আপনার একদম নমিনাল সার্টিফিকেটই করা যায়। এটা ইউরোপ আমেরিকার জন্য, যেমন আমেরিকায় করার জন্য এফডি এর একটা ছোটখাটো একটা রেজিস্ট্রেশন করতে হয়, এটা আহামরি কিছু না। যেটা ফার্মাসিউটিক্যালসে অনেক কঠিন, সেটা ফুডের ক্ষেত্রে এত আহামরি না, আহামরি না। এফডিএ। আপনি একটু চেক আউট করে দেখবেন যে বাংলাদেশি মেজর কোম্পানির ফুড ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেল হচ্ছে। এটা শুধু কিন্তু বড় কোম্পানি না, একদম ছোট কোম্পানিরাও সেল করছে। ইভেন আপনিও পারবেন, আপনিও পারবেন। আপনাকে জাস্ট মিনিমাম স্ট্যান্ডার্ড প্রোডাক্টটা দিতে হবে, যেন আপনি ধরেন কোনো বিষাক্ত জিনিস দিলেন না অথবা কোনো ধরেন ক্ষতিকারক জিনিস দিলেন না, তাহলেই আর সমস্যা হবে না, ঠিক আছে? সো জি, আমি আপনার প্রোডাক্ট সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিলেন। যদি ফার্দার কোয়েশ্চেন আসে এরপরে আমরা আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে। আমি একটু সামনে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, সবাই সাউন্ডটা কমান করেন। আচ্ছা, এখন সবচেয়ে ক্রিটিক্যাল যেটা, যে যারা একদম নতুন, আপনার কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট প্রসিডিউর দেখা যাচ্ছে? এক্সপোর্ট প্রসিডিউর, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে, আমি এই জিনিসটাই জানতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকজন আছে একদম নতুন, সো তাদের উদ্দেশ্য করে বলছি যে কিভাবে আমি স্ক্রিনটা বড় করছি, যে এখনো অনেকে জয়েন করছেন, সো তাদেরকে অ্যাড করার জন্য বারবার আমাকে ব্যাকে যেতে হয়। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু বড় করে নিই। যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে অ্যাকচুয়ালি আপনি প্ল্যানিংটা কিভাবে করবেন। এক্সপোর্টটা তো একটা ধরেন একটা বিজনেস, ওভারসিজ বিজনেস, সো এটাকে কিভাবে সাজাবেন। সো আমি ফার্স্টে বলবো যে আপনার প্রোডাক্ট সিলেকশনে আপনাকে ফার্স্টে কাজ করতে হবে, প্রোডাক্ট সিলেকশনে, যেটা আমি এই লাস্ট হাফ অ্যান আওয়ার শেয়ার করলাম যে কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। সো আমি যারা দুই একজন দেখলাম নতুন আসছেন তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, সেটা হচ্ছে আমি একটা ক্যাশ ইনসেনটিভ আইটেমের লিস্ট দেখিয়েছি। আপনারা যদি জানতে চান যে এক্স্যাক্টলি কতগুলি আইটেমে এট প্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট ক্যাশ ইনসেনটিভ দেয়, সুবিধা দেয়, সেটা হচ্ছে 38 আইটেম, ঠিক আছে? 38 আইটেম। সো আপনাদের প্রোডাক্ট সিলেকশনের মধ্যে ক্যাশ ইনসেনটিভের একটা আইটেম রাখতে পারেন। এরপর আমি বলেছিলাম যে বাংলাদেশ থেকে যে আইটেমগুলি বেশি পরিমাণে প্রডিউস হচ্ছে ওই আইটেমগুলি আপনারা সোর্স করেন। সিজনে সিজনে অনেক আইটেম তৈরি হচ্ছে বাংলাদেশে, অটোমেটিক তৈরি হচ্ছে বাংলাদেশে, একটা অ্যাগ্রো বেস কান্ট্রি। পাট উৎপন্ন হচ্ছে, ফ্রুটস উৎপন্ন হচ্ছে, ফল, ভেজিটেবল, আরো বিভিন্ন জিনিস। সো আপনারা এখান থেকেও একটা জিনিস, আরেকটা আইটেম বলেছি একটু ডিফারেন্ট টাইপের, যেটা নিয়ে এখনো কেউ কাজ করছেন না, একটু ডিফারেন্ট অপ্রচলিত আইটেম যেগুলি বাংলাদেশে হয়তো আপনি পাচ্ছেন। সো আপনি এটা বাংলাদেশে ডিমান্ড নেই, আপনি এটা বাইরে এক্সপোর্ট করে দেন। সো প্রোডাক্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনার সর্বোচ্চ পরিমাণ সময় দিবেন এখানে। এরপরে আপনারা কি করবেন, এরপরে হচ্ছে ওয়ার্ল্ডে ধরেন 200 কান্ট্রি, নিয়ার অ্যাবাউট 200 কান্ট্রি। সো আপনি একসাথে এতগুলি কান্ট্রিতে কিভাবে আপনি এক্সপোর্ট করবেন, অথবা আপনি কোন কান্ট্রিতে করবেন। এই যে এখানে রাকিব ভাই উনি ফুড এক্সপোর্ট করতে যাচ্ছেন, সো ওনার জানতে হবে এক্স্যাক্টলি ওনার টার্গেট মার্কেটগুলি কোনগুলি। আবার আরেকজন দেখলাম যে উনি লেদার করতে যাচ্ছেন অথবা ভেজিটেবল। সো ওনাদের জানতে হবে এক্স্যাক্টলি উনি ওয়ার্ল্ডের কোন কান্ট্রি থেকে উনি টার্গেট করবে। যদি রাকিব ভাইয়ের কান্ট্রি হয়ে থাকে গালফ, আই মিন সৌদি আরব, ইউএই, বাট উনি টার্গেট করে বসে আছে আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া, সো আলটিমেটলি উনি কখনো সাকসেস হতে পারবে না। সো আমাদের ফার্স্ট দুইটা সেকশন হচ্ছে আমাদের ব্যবসা শুরুর আগেই, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা আজকে সেশনে অ্যাটেন্ড করেছেন আপনারা প্রয়োজনে 6 মাস আমার এই গ্রুপের সাথে লেগে থাকেন। এবং আমি তো একটা প্ল্যান করছি যে এভরি মান্থেই একটা করে সেশন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন রাখা, প্লাস আপনারা যে কোনো সময় গ্রুপে পোস্ট দিলে আমি সেটা অ্যান্সার দিব, ইনবক্স না, পোস্ট, যেন সবাই বেনিফিটেড হয়। সো এখানে সবচেয়ে বেশি সময় নেন। কেন কেন এটা নিতে হবে আপনার, আপনার হচ্ছে রাইট প্রোডাক্টটা রাইট কান্ট্রিতে পাঠাইতে হবে। আপনার হচ্ছে আপনার কাছে আম আছে, আপনি দেখলেন যে ইউকে তে আমের ডিমান্ড, আপনার কাছে ভেজিটেবল আছে, আপনি দেখলেন যে সৌদি আরব অথবা দুবাইয়ের মার্কেটে সৌদির সবজি যাচ্ছে। সো এই যে ব্যাটে বলে ম্যাচ করা, এটা আপনাকে প্রচন্ড স্টাডি করতে হবে, ঠিক আছে?
সো এটা নট অনলি যে আমার থেকে, আমরা তো একটা কমিউনিটি করতে যাচ্ছি যেখানে অনেক প্রফেশনাল, অনেক এক্সপার্টরা আসবে যারা অনেক ইনফরমেশন শেয়ার করবে, সবার থেকে আপনি নিবেন। আমিও আমার তরফ থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব এই দুইটা এরিয়াতে, যেন আপনারা হেল্পফুল হন। ঠিক আছে, অবজেক্টিভটা হচ্ছে রাইট প্রোডাক্ট রাইট মার্কেটে নিতে হবে। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে আমার যেই একটু আগে যে বললাম যে 200-র মতো কান্ট্রি, সো আমি সিলেক্ট করলাম যে আমার প্রোডাক্ট আমি দুবাইতে পাঠাবো, আমি আমার প্রোডাক্টটা দুবাইতে, সো আমার টার্গেট হচ্ছে দুবাইয়ের বায়ার কিভাবে খুঁজবো, বায়ার কিভাবে পাবো, এটা হচ্ছে আমার একদম মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, বায়ার পাওয়া। আপনি সব রেডি, আপনার হাইফাই অফিস, প্রোডাক্ট সব কিছু আছে, এনাফ ফান্ড আছে, বাট বায়ার নাই, লাভ নাই, এক্সপোর্ট ব্যবসা করতে পারবেন না। মানে আপনার বায়ারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই মার্কেট রিসার্চের পর যখন এক্সপোর্ট ব্যবসা নেমে যাবেন তখন আপনাকে বায়ার খুঁজতে হবে। আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এরিয়ায় আমরা শেখানোর চেষ্টা করি, আমরা জানানোর চেষ্টা করি ইভেন আপনারা কিভাবে করবেন। যে আমার একটা প্রোডাক্ট নেপালে এক ধরনের এটা ডিমান্ড, দুবাইতে এক ধরনের ডিমান্ড, ইউএসএ তে এক ধরনের ডিমান্ড, সো কান্ট্রি স্পেসিফিক এটাকে কাস্টমাইজ করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, এটা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটা মিট আপ করা, এই জিনিসগুলো আমার জানা একদম ফরজ। এই জিনিসগুলি জানলে কাজের ক্ষেত্রে অনেক বেনিফিটেড হওয়া যায়। অর্ডার কনফার্মেশন, শিপমেন্ট, আপনি অর্ডার তখনই কনফার্ম করবেন যখন আপনি একটা পেমেন্ট পাবেন। আপনি উইদাউট পেমেন্ট কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন না। এই জিনিসটাই আপনাদেরকে আমাদের এই আমরা সেশনে শেখানোর চেষ্টা করি আমরা নরমালি। আর শিপমেন্টে অনেকগুলি প্রসেস আছে, সেই প্রসেসগুলি আমরা শেখানোর চেষ্টা করি। সো আপনারা যারা আজকে সেশনে এসেছেন, আপনাদের ফার্স্ট, যদি আমার কথা একটু পজিটিভিটি আপনারা পান, আপনারা হচ্ছে টার্গেট সেট করবেন যে আমি এক্সপোর্ট করব। সো আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে রাইট প্রোডাক্ট, এবং তারপরে টার্গেট হচ্ছে কোন কান্ট্রিতে পাঠাবেন। আমি 200 কান্ট্রিতে, 100 কান্ট্রিতে, 50 কান্ট্রি নিয়ে আমি অ্যানালাইসিস করব না, আমি অ্যাট বেস্ট 5টা কান্ট্রি সিলেক্ট করব, ওই 5টাতে আমি এট এ টাইম বায়ার খুঁজবো। ঠিক আছে, এটা ফার্স্ট। এরপরে আমি বলছি যে এক্সপোর্ট স্কিলড আপ হন। স্কিলড আপ না হলে জায়গায় জায়গায় আপনাদের প্রবলেম হবে। লোকাল ব্যবসা আপনি চাইলেই আপনি যে কোনো জায়গায় স্মুথলি মুভ করে সমাধান করতে পারবেন, কিন্তু এক্সপোর্টে পারবেন না। এক্সপোর্ট আপনার প্রোডাক্টটা যাবেই হচ্ছে বর্ডারের বাইরে, ওভারসিজে। সো আপনাকে স্কিলড আপ হইতে হবে। আমি, আমার কাছে যদি মনে হয় যে লোকাল ব্যবসার জন্য আপনারা যত বেশি এক্সপিরিয়েন্স নিচ্ছেন, এক্সপোর্টে আরো বেশি দরকার। সো আবারও বলছি, প্রয়োজনে 6 মান্থ শুধু স্টাডি করেন, বিভিন্ন মানুষের কাছে শিখতে পারেন, বিভিন্ন জিনিস বই পড়তে পারেন, বিভিন্ন প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং করতে পারেন। এখন তো সো আমাদের এখানে যেহেতু এই ধরনের নেটওয়ার্কিং হাবগুলি খুব কম, সো আমি নিজেই শুরু করলাম একটা, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন। সো আমি চাচ্ছি যে আপনারাও স্কিলড আপ হন। আর একটা ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিং, যেহেতু আমার পুরো ওয়ার্ল্ড হচ্ছে আমার মার্কেট, আমি নেটওয়ার্কিং ছাড়া জীবনেও ভালো করতে পারবো না। কেন পারবো না? সব জায়গায় আমি যেতেও পারবো না, সব জায়গায় যাওয়া অনেক এক্সপেন্সিভ, সব ইনফরমেশন গুলো আমি পাবো না। সো আমাকে প্রচন্ড নেটওয়ার্কিং স্কিলটা ডেভেলপ করতে হবে। যাদের নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ নাই, এখনই করতে হবে। আর নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করার জন্য আমি অনেক সময় ফেসবুকে লিখি যে একটা মানুষকে হুট করে ফোন দিয়ে বলবেন না যে ভাই আমাকে একটা বায়ার দেন। আগে আপনাকে ওর সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, একটা গুড কমিউনিকেশন ডেভেলপ করতে হবে তারপরে। সো এটা হচ্ছে ওভারঅল এক্সপোর্ট প্রসিডিউর। এটা নিয়ে আমি আর কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি না, এটা এটা ডিফারেন্ট, আমি মেজর হাইলাইটিং এরিয়াগুলি শেয়ার করলাম। আমি কোশ্চেন অ্যান্সারে যাব এর পরেরটাতে, যে কোন কোন এরিয়াগুলি আপনি তো থিওরিটিক্যাল জানলেন যে এই জিনিসগুলি আমাদেরকে ফলো করতে হবে, বাট কোন কোন বডি, কোন কোন ট্রেড বডি যাদেরকে আমার সাথে, যাদের সাথে আমার পরিচিত হতে হবে। যেমন ধরেন আপনি বই পড়লেন যে কক্সবাজার অনেক সুন্দর, নেপালের হিমালয় অনেক সুন্দর, বাট আপনি 10 বছর ধরে বই শুধু বই পড়লেন, আর আমি হচ্ছে ডিরেক্ট বই না পড়ে একবারে চলে গেলাম নেপাল অথবা কক্সবাজার, ডেফিনেটলি আপনার থেকে আমার লার্নিংটা বেটার হবে। সো আমার হচ্ছে এই জিনিসটা বোঝানো যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ট্রেডের আমাদেরকে এই এই ফ্যাক্টরগুলি হচ্ছে মেইন, এই বডিগুলি সম্পর্কে জানতে হবে, এদের কাজ সম্পর্কে জানতে হবে, এবং ইন পার্সন এদের সাথে আমার পরিচিত হতে হবে। এদের সাথে যদি আমি পরিচিত না হই তাহলেই হচ্ছে আমার প্রবলেম। সো আমি এখন আপনাদের সাথে একটু আবার বলছি, আমাদের এই ট্রেড বডিগুলির মধ্যে যেগুলি কি ফ্যাক্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বায়ার। সো বায়ারের জিনিসটা আজকেই আমরা শেখার চেষ্টা করবো, এবং বায়ার জিনিসটা নিয়ে আমরা প্রয়োজনে আরো কয়েকটা সেশন নেব শুধু বায়ার নিয়ে, কারণ বায়ার হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট।
সো বায়ার নিয়ে আর এখন জি আর কিছু বলছি না, এটা তো আমরা টিপসটা শেয়ার করব। আমি এই দিক থেকে আসতেছি। এমবাসির কাজটা কি? এমবাসির কাজটা হচ্ছে আপনি যে বায়ারটা খুঁজবেন, এই বায়ারটা খুঁজার একটা এরিয়াতে আপনাকে এমবাসির কিছু লোক আছে ডেজিগনেটেড, যাদেরকে আমরা কমার্শিয়াল কাউন্সিলর অথবা বিজনেস অ্যাটাচি বলি, এদের হেল্প নিতে হয়। কিরকম? ধরেন আমি কোন একটা ফেয়ার অথবা কোন একটা মার্কেট ভিজিটে যাব, কোন একটা দেশে যাওয়ার আগে ডেফিনেটলি ভিসার জন্য হোক অথবা আমার যে ওই এরিয়ার যে যারা ট্রেডার আছে বায়ার আছে এদের কন্টাক্ট লিস্টটা নেওয়ার জন্য এমবাসির হেল্প নিতেই হবে। ঠিক আছে, সো আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা এমবাসিতে কমিউনিকেশন করি এবং কার সাথে কমিউনিকেশন করব, এটা আমরা জানবো। সো আপনারা একটু নোট রাখেন, এটা আমরা জানার চেষ্টা করব। এবং এই যে ডেজিগনেটেড অফিসার আছেন ওনার নাম হচ্ছে কমার্শিয়াল কাউন্সিলর অথবা যাকে আমরা বিজনেস অ্যাটাচি বলি। এরাই হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ফেয়ার হয় এটা অ্যারেঞ্জ করে অথবা বাংলাদেশকে এক্সপোর্টটাকে প্রমোট করা, বাংলাদেশের বিজনেসটাকে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের কোঅপারেট করে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিছু কিছু কান্ট্রিতে শিপিং ডকুমেন্টটা ওই রিলেটেড কান্ট্রির এম্বাসি থেকে অ্যাটাচমেন্ট করে দিতে হয়। অ্যাটাচমেন্ট মানে অ্যাটাস্টেড করে দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কিছু কিছু কান্ট্রির রিকোয়ারমেন্ট। যেমন কয়েকটা কান্ট্রির রিকোয়ারমেন্ট বলি, কাতার, ওমান, ইউএই, এরকম কয়েকটা কান্ট্রিতে এই ধরনের রিকোয়ারমেন্ট আছে। সো আমাকে জাস্ট যে শিপিং ডকুমেন্ট গুলি তৈরি করব এটা জাস্ট ওদের থেকে সিল মেরে দিতে হবে, এটা জাস্ট ওদের অথেন্টিকেশনের জন্য। এই গেল এম্বাসির একটা বেসিক কাজ। ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কমার্স মিনিস্ট্রির আন্ডারের কারণ বাজারে এদের হেড অফিস। সারা দেশে আরো কতগুলি ব্রাঞ্চ আছে। এরা হচ্ছে এক্সপোর্ট, নামটাই দেখেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এরা এক্সপোর্টকে প্রমোট করে। আপনাকে আমাকে বাংলাদেশের যত ইন জেনারেল ব্যবসায়ী আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, ট্রেড বডি আছে, এদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে এরা হেল্প করে। ফেয়ার আয়োজন করে এরা, ইন্টারন্যাশনাল যে ফেয়ার গুলি হয় এরা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এদের মাধ্যমেই আমরা ফেয়ারে যাই। ঠিক আছে, এদের বিশাল অ্যাক্টিভিটিস আছে। নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি আসলেন, এরা আপনাকে হেল্প করবে, ইপিবি আপনাকে হেল্প করবে। কারণ বাজার সোনারগাঁ হোটেলের অপোজিটে এটার অফিস, বিশাল অফিস। এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে ইপিবির, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, সেটা হচ্ছে আমার কিছু কিছু সার্টিফিকেট ইপিবি থেকে ইস্যু করতে হবে। যেমন আমার হেলথ সার্টিফিকেট ইপিবি থেকে ইস্যু করতে হয়, আমাকে জিএসপি সার্টিফিকেট ইপিবি থেকে ইস্যু করতে হয় এক্সপোর্ট হওয়ার পরে, আমাকে সাফটা সার্টিফিকেট। সো ইপিবি, আমি বুঝাচ্ছি যে এই ট্রেড বডিগুলিতে আমাকে যেতেই হবে, ইন পার্সন এই ডেস্ক অফিসার গুলির সাথে পরিচিত হইতে হবে এবং জানতে হবে, তাহলে আমি এক্সপোর্ট ব্যবসায় ভালো করতে পারবো। আর কোয়েশ্চেন ছিল সিএনএফ, মানে হচ্ছে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং। আপনারা আশা করি মোটামুটি সবাই জানেন, যাদের কাজ হচ্ছে আমার ডকুমেন্ট গুলিকে কাস্টমসে অ্যাসেসমেন্ট করে দেওয়া। আমার হয়ে সে কাস্টমস থেকে পারমিশন নিবে এবং ফরওয়ার্ড করে দিবে, সামনে এগিয়ে দিবে আমাকে শিপমেন্ট হওয়ার জন্য। আর ফ্রেট ফরওয়ার্ডার হচ্ছে জাহাজে যে আমার কন্টেইনারটা লাগবে, এই বডিটা হচ্ছে আমাকে এই কন্টেইনারটা পেতে সাহায্য করবে এবং উনিই হচ্ছে ডেজিগনেটেড বডি, যারা হচ্ছে জাহাজ থেকে কন্টেইনার, আমি বলবো যে ভাই আমার মালয়েশিয়াতে একটা কন্টেইনার যাবে, সো ওনারা ওই একটা শিপিং লাইন, মালয়েশিয়াগামী যে শিপিং লাইন আছে এই শিপিং লাইন থেকে কন্টেইনার এনে আমাকে দিবে। ঠিক আছে, সো আমি এটা ফুল হয়, একটু নোট রাখেন, যারা একদম নবিশ তারা একটু নোট রাখেন। আপনি যদি ফেসবুকে একটা ব্যবসা করতে যান, তখন আপনার ট্রেড লাইসেন্স লাগে, ই-টিন লাগে, বিন লাগে, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সো এগুলি নিয়ে আমি আর বলছি না। বিন হচ্ছে দেয় এনভিআর, টিন দেয় এনভিআর, ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার এরিয়ার যে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন, এগুলির হচ্ছে একদম অ্যাকুরেট যেই অ্যামাউন্টটা গভর্নমেন্ট দিচ্ছে ওটা দিয়ে আপনি করতে পারবেন। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একটু বেশি লাগবে, ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে একটু কম লাগবে। সো এটা আপনারা যারা সার্টিফিকেট করে তাদের থেকে হেল্প নিতে পারবেন। আমি জাস্ট কোন সার্টিফিকেটটা নিয়ে একটু ডিটেল বলি, সেটা হচ্ছে ইআরসি, যেটা আমার এক্সপোর্টের জানার বিষয়, নোট রাখতে পারেন। সো আমি যেটা আবার বলি, ট্রেড লাইসেন্স, ই-টিন, বিন মানে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা হচ্ছে প্রত্যেকটা ব্যবসা লাগে। এটা আপনার একটা ফেসবুকে ব্যবসা করলেও এটা লাগবে, ফেসবুকে অনেকে যে ই কমার্স ব্যবসা করে না তাদেরও এটা লাগে। সো প্রথম তিনটা সম্পর্কে আপনারা সবাই অলরেডি জানেন। সো আপনারা কি করবেন, আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান করতে থাকবেন, আরেকদিকে বায়ার খুঁজতে থাকবেন। হুট করে সব সার্টিফিকেট আগে করেও যে আপনার লাভ হবে তা না, আপনি স্টেপ বাই স্টেপ করেন।
এবং আপনি মনে করেন 6 মান্থের টার্গেট নিলেন যে আমি 6টা সার্টিফিকেট করে ফেলবো, এবং 6টা সার্টিফিকেট আমি তো একটা আইডিয়া দিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমি কথা বলছি এর আগে একটু শেষ করে নিই। এটা নিতে হয় চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, CCIND। এটা কোথায় অফিসটা? অফিসটাও যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের ঠিকানা কোথায়? জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, 16 তলা, পুরনো পল্টন। এখানে হচ্ছে এই ইআরসি সার্টিফিকেটটা করা হয়, ঠিক আছে? সো ইআরসি সার্টিফিকেট করতে কি লাগে সেটা আগে জানেন। ইআরসি সার্টিফিকেট যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন, এটার হচ্ছে একটা অ্যাকুরেট ফিগার, এটা 8 or 9000। আমার অ্যাকচুয়াল ফিগারটা এখন খেয়াল নাই, এটা সার্কুলার দেখলে বুঝতে পারবো, সার্কুলারটা আছে আমার কাছে। সো আমি নোট নিয়ে রাখছি যে ইআরসিটাও আমি আপলোড করে দিব কত টাকা অ্যাকুরেট লাগছে, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আমি একটু নোট নিয়ে রাখি ইআরসি সার্কুলারটা। সো আমি যেটা বলতে চাচ্ছি, ইআরসি করতে গেলে আপনার হচ্ছে যখন আপনি ইআরসি করতে অ্যাপ্লাই করতে যাবেন, আপনাকে বলবে যে ভাই আমাকে ট্রেড লাইসেন্স দেন, টিন দেন, বিন দেন, পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোনো একটা মেম্বারশিপ সার্টিফিকেট দেন। আপনি কোনো একটা অ্যাসোসিয়েশন অথবা কোন একটা চেম্বার অফ কমার্সের মেম্বার। এখন আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আসবে, ভাই চেম্বার অফ কমার্স করতে তো অনেক টাকা লাগে, অ্যাসোসিয়েশন করতে তো অনেক ঝামেলা। সত্যিই ঝামেলা, বাট এটার আলাদা টিপসও আছে, সেটা জেনে জেনে রাখেন আজকে। সেটা হচ্ছে আপনারা শুনে আশ্চর্য হবেন যে এমন কিছু চেম্বার অফ কমার্স আছে, যেমন ধরেন লোকাল টাউনে, ধরেন আপনার বাড়ি রাজশাহী, রাজশাহী চেম্বার অফ কমার্স, খুলনা চেম্বার অফ কমার্স, অথবা অথবা আপনার এসএমইদের জন্য আলাদা একটা এসএমই ক্ষুদ্র কুটির শিল্প যেই অধিদপ্তর, এখান থেকে একটা মেম্বার অ্যাসোসিয়েশন সার্টিফিকেট দেয়। এই অ্যাসোসিয়েশন সার্টিফিকেট দিয়েও আপনি ইআরসি করতে পারবেন। মানে মূল কথা হচ্ছে ইআরসি করতে গেলে আপনার একটা মেম্বারশিপ সার্টিফিকেট লাগবে। সো এই প্রথম 5টা সার্টিফিকেট তৈরি করতে আমার আইডিয়া মতে 30 or 40-এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? সো এই 5টা সার্টিফিকেট দিয়ে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন, এটা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে। সাথে কি লাগবে? সাথে লাগবে আরেকটা, মনে করেন 2-1 দিন পরে, 3 মাস পরে যখন আপনার শিপমেন্ট শুরু হয়ে যাবে, তখন লাগবে যে দেখেন ইপিবি, যেটা আমি একটু আগে বলেছিলাম, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সার্টিফিকেট লাগবে, মানে ওদের মেম্বারশিপ নিতে হবে। সো এটাও একটা নমিনাল ফি, এটা আহামরি কোনো ইয়ে না, এটা ইপিবি যে কারণ বাজার যে অফিস, এখান থেকে নিতে হবে, ঠিক আছে? সো তাহলে কেমন ফি ভাইয়া এটা আমি যদি বলছি, একটু বলে আপনি দিতেন? একটু ওয়েট করেন। সো আমি 6টা সার্টিফিকেটের নাম বলি, আপনারা খেয়াল রাখেন। ট্রেড লাইসেন্স, টিন, বিন, ইআরসি, যে কোনো একটা মেম্বারশিপ, আর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর এনরোলমেন্ট সার্টিফিকেট। এই 6টা সার্টিফিকেট দিয়ে আপনি অলরেডি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন, ঠিক আছে? আমার এক্সপোর্ট বিজনেসের ঝুঁকিতে আমি অনেকগুলি ঝুঁকি আছে। কিরকম? ধরেন আপনি এমন একটা কান্ট্রিতে গেলেন যারা কেউ ইংলিশ বুঝে না, সো আপনার মার্কেট করা অনেক কষ্ট। এটা একটা পুরনো দিনের একটা ব্যাপার ছিল, ঠিক আছে? এখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কালচার বেরিয়ার এগুলি এত কোনো ইস্যুস নাই। এখন ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশনের এই যুগে আপনারা দেখবেন চাইনিজরাও খুব বেশি ইংলিশ না জেনেও তারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট করছে, তাই না? ওরা ইকোনমিক্যালি অনেক ডেভেলপ। কমপ্লায়েন্সের ইস্যুটা যেটা আমি এখানে নোট দিয়েছি, এটা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে অনেক ধরনের কোড থাকে, অনেক ইস্যুস থাকে। একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন, ধরেন বাংলাদেশের বিএসটি বললো তোমরা XYZ জিনিসটা প্রোডাক্টে ইউজ করতে পারবে না, একটা এক্সাম্পল। তো আমরা এটা জানি না, আমরা দিলাম, তখন বিএসটি কি করলো, আমাদেরকে ফাইন করলো, ঝামেলা করলো, ব্যান করে দিল। এই জিনিসটা ওভারসিজেও আছে। সো ওভারসিজে যেই এই জিনিসটা কে কন্ট্রোল করবে? আমার বায়ার কন্ট্রোল করবে এটা, ঠিক আছে? এটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না, এটা আমার বায়ার কন্ট্রোল করবে। আরেকটা উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ধরেন আমার একটা জুস যাচ্ছে ইন্ডিয়াতে, সো ইন্ডিয়াতে ওই মোমেন্টে প্রচন্ড ডায়রিয়া প্রবণ এরিয়া, এটা হচ্ছে আমি একটা দূরের এরিয়ার কথা বলি, ইন্ডিয়ার দূরের উত্তরখণ্ডের এখানে। সো ওদের হচ্ছে ডায়রিয়া হচ্ছিল। সো আমার শিপমেন্ট যাবে, আমরা এটা জানতাম না, আমরা জাহাজ ছেড়ে দিলাম, সবকিছু ঠিক। হুট করে বললো যে এই জুসগুলি একটা জিনিস এটার মধ্যে অ্যাড করতে হবে, একটা টেস্ট লাগবে, একটা টেস্ট সার্টিফিকেট লাগবে, না হলে এটা রিলিজ করতে দিবে না। সো এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের জাহাজ চলে গেছে, আমরা সেটার
মানে রিলিজ হয়েছে কিন্তু বায়ার কিন্তু এটা সেল করতে বায়ারের খুব কষ্ট হয়েছে, অনেক ধরনের হ্যাসেল, এই ধরনের আরো অনেকগুলি কমপ্লায়েন্সের ইস্যু এটা তৈরি হতে পারে, ঠিক আছে, তৈরি হতে পারে, বাট এটার অল্টারনেটিভ সলিউশনও আছে। এমন না যে ধরেন আপনার প্রোডাক্টটাকে ডিরেক্টলি ব্যান করে দিবে, এটা এক্সপোর্ট মার্কেটে হয় এবং এটা সম্পূর্ণ ম্যানেজ করবে হচ্ছে আপনার বায়ার। আপনার বায়ার হচ্ছে ম্যানেজ করবে। এটা আপনারা জেনে রাখেন, আপনি তো ওভারসিজের ওই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন না, এটা হচ্ছে ও কন্ট্রোল করবে। ওর কান্ট্রিতে কোনো কিছু ইস্যু হচ্ছে কিনা, কোনো রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে কিনা, সেটা ও আপনাকে জানাবে। ও যখন আপনাকে জানাবে সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, আর যদি ও না জানায় তাহলে ও নিজেই সাফার করবে। আচ্ছা, আর আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আমরা সবাই সিরিয়াসলি দেখার জন্য বলি, সেটা হচ্ছে নন পেমেন্ট ফ্রড। বায়ার যদি দুষ্ট হয়, সে হচ্ছে টুডে অর টুমোরো আপনাকে একটা পেমেন্ট নিয়ে ঝামেলা করবে, পেমেন্ট দিবে না। ধরেন একটা দুইটা তিনটা শিপমেন্ট দিচ্ছে, 4 নাম্বার শিপমেন্টে সে পেমেন্ট দিচ্ছে না, ঠিক আছে, সো তখন তো আপনি ঝামেলায় পড়ে যাবেন। আর এই কারণে আমরা বললাম যে এই ফ্রডদের থেকে সাবধান। এটা দেশেও যেরকম ঝামেলা হয়, বিদেশে তো আরো আরো বেশি ঝামেলা হয়। বিদেশে তো আরো বেশি ঝামেলা হয়। সো আমার ফ্রডদের থেকে সাবধান হইতে হবে। আমার বায়ারের এন্ডে আমরা অনেক বেশি ফোকাস করবো যে কিভাবে আমরা একটা ভালো বায়ার খুঁজে পাবো, ঠিক আছে, কিভাবে আমরা ভাইয়া, একটা ভালো বায়ার কি কোনো সময় মানে ভেরিফাই করা যায়? আমি একটু ওয়েট করেন, আমরা শেয়ার করছি। বায়ার ভেরিফাই করা যাবে না কেন? এটা তো ধরেন খুব মানে সিলি একটা কোয়েশ্চেন। বায়ার তো ভেরিফাই করা যাবেই, অনেক ধরনের ওয়ে আছে। ধরেন আপনি আমার জাজ করতে পারবেন না, আমিও তো আপনার জাজ করতে পারবো। বায়ার তো ধরেন কোনো আহামরি কিছু না, ও একজন মানুষ, ঠিক আছে। ধরেন আপনি একজন আমার বায়ার, সো আমি তো ডেফিনেটলি আপনাকে জাজ করব। আপনি যদি আমার লোকাল বিজনেস পার্টনারও হন, ডেফিনেটলি আমি কি সব আন্দাজের উপর আপনার সাথে ব্যবসা করব? আমি তো চেক আউট করবো। সো এটা আমরা বায়ার পার্টে টিপস গুলি শেয়ার করবো যে কিভাবে একটা বায়ার কে চেক আউট করা যায়। অলরেডি আমার কিন্তু ইউটিউবে ভিডিও আছে যে ট্রাস্টেবল বায়ার কিভাবে পাওয়া যায়। আপনারা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা সবগুলি ভিডিও দেখবেন। এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলি হয়তোবা সময় স্বল্পতার কারণে আমি শেয়ার করতে পারবো না, বাট যেগুলি ভিডিওতে থাকবে ওগুলি, যেই ভিডিওতে যেই জায়গায় আপনাদের প্রবলেম ফেস হবে ওই ভিডিওতে ওই জায়গায় কোয়েশ্চেন করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। সো এখানে আমার এক্সপোর্ট ঝুঁকির মধ্যে সবচেয়ে বেশি আমি ফোকাস করছি নন পেমেন্ট ফ্রড, এবং যদি বায়ারটা দুষ্ট হয় আমি পেমেন্ট পাবো না, এবং আলটিমেটলি আমি যেটা আপনার জন্য টেনশনের বিষয় সেটা হচ্ছে আমি মানি লন্ডারিং এর ঝামেলায় পড়ে যাব। কিরকম? আমি যদি যেমন ধরেন রাকিব ভাই আমার থেকে টাকা ব্যবসা করে, উনি আমার সাপ্লায়ার, আমি একটা দুইটা তিনটা শিপমেন্ট নিলাম, 3 নাম্বার প্রোডাক্টের সময় আমি ওনারা দিলাম না, উনি কিন্তু আমাকে আমার পিছে ঘুরবে, ইয়ে করবে, কিন্তু খুব বেশি ব্যাংকিং ঝামেলায় পড়বো না। বাট এক্সপোর্টের ক্ষেত্রে কি হয় জানেন, যেহেতু ওভারসিজ থেকে টাকা আসবে, ওভারসিজে শিপমেন্ট যাবে, আপনি শিপমেন্ট দিয়ে দিলেন আমাকে, আমি আপনাকে দিলাম না পেমেন্টটা, তখন কি হবে জানেন, বাংলাদেশ ব্যাংক, আপনার লোকাল ব্যাংক এনবিআর আপনাকে ধরবে যে এই তুমি পেমেন্ট আসতেছে না কেন, তখন আপনি মানি লন্ডারিং এর ঝামেলায় পড়বেন। সো এইটা মানি লন্ডারিং নিয়ে আমি আজকে ডিটেল বলছি না, এটা আমি বলে রাখলাম যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে যে 120 ডেজ 90 ডেজ এর ভিতরে আপনার পেমেন্ট আসতে হবে, যদি না আসে তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো আমাদেরকে অবশ্যই এলসি তে কাজ করতে হবে অথবা অ্যাডভান্স টিটিতে কাজ করতে হবে। আমরা কখনো বাকিতে বিক্রি করব না। যদি বলেন যে ভাই বাকিতে কি কেউ বিক্রি করে, অনেকেই করে, অনেকেই খুব লোভে পড়ে বাকিতে বিদেশে মাল পাঠিয়ে দেয় এবং পরে ঝামেলায় পড়ে। সো এই সেকশনে আমি আর কথা বলছি না, আমি একটু সামনে যাচ্ছি, আপনারা একটু অ্যালাউ করেন, পরে আমি আর একটু ডিটেল ইয়ে করব আপনাদের সাথে কোশ্চেন আনসার। আমি ঝুঁকির কথার মধ্যে একটাই বারবার ফোকাস করছি যে বায়ারটা যদি দুষ্ট হয় আপনারা পেমেন্ট পাবেন না, এই বিষয়টাকে ফোকাস করেন, আপনারাও করেন। এখন আজকের সেশনে আপনারা যারা আসছেন একটা অন্তত ভাইটাল টিপস নিয়ে যান, যেটা দিয়ে আপনারা রিপ্ল্যান করতে পারবেন, নতুন করে রিস্টার্ট করতে পারবেন, সেটা একটু শুনেন, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। যেই প্রোডাক্টকেই চুজ করেন না কেন, আমি বলবো যে এই 5টা পয়েন্টকে আপনারা পয়েন্ট আউট করেন। 5টা প্রোডাক্টকে পয়েন্ট আউট করলে আপনার একদম সাকসেসফুল একটা এক্সপোর্ট ব্যবসা শুরু করতে পারবেন, ঠিক আছে। এই 5টা পয়েন্ট কি কি আমি বলছি, যে আপনি যে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট নিচ্ছেন এটা অ্যাকচুয়ালি ওভারসিজে ডিমান্ড আছে কিনা। যেমন ধরেন রাকিব ভাই এখানে ভেজিটেবল এক্সপোর্ট করতে যাচ্ছেন, উনি টাঙ্গাইল থেকে ভেজিটেবল এক্সপোর্ট করবেন, কিন্তু উনি এক্সপোর্ট করতে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে।
সো আলটিমেটলি দেখলাম যে আমরা চেক আউট করে দেখলাম যে অস্ট্রেলিয়া নিজেই ওয়ার্ল্ডের একজন বড় ভেজিটেবল এক্সপোর্টার, অথবা উনি ইন্ডিয়াতে করতে যাচ্ছেন। আমরা দেখলাম যে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়াই বড় একজন ভেজিটেবল এক্সপোর্টার। আলটিমেটলি ওনার কিন্তু ডিমান্ড নাই, সো ওনার কিন্তু রাইট ডিমান্ড নাই এরকম একটা মার্কেটে যাবে, এমন একটা প্রোডাক্টও যদি দেয় অথবা ওই কান্ট্রিতে যায়, উনি কিন্তু এক্সপোর্ট করতে পারবে না। এটা একটু নোট রাখেন আপনারা। সো ডিমান্ড সাপ্লাই অ্যানালাইসিস এটা বারবার আসবে, এটা আপনারা রাখবেন। এবং ওই যে মার্কেট রিসার্চ, এটার মূল অ্যান্সারটা হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ এরপরেই আসছি আমি। মার্কেট রিসার্চে আমরা কিছু প্যারামিটার শেয়ার করবো যেটা দিয়ে আপনারা সাকসেসফুল হইতে পারবেন। মার্কেট রিসার্চটা না করতে পারলে ঝামেলা হবে। সেকেন্ড, কাস্টমাইজ প্রোডাক্ট। কম্পিটিটিভ প্রাইসটা বলছি না, সবাই আমরা লোয়ার প্রাইসে সেল করতে চাই, এটা একটা কমন টিপস, বাট এটা আমি ফোকাস করছি না। আমি ফোকাস করছি কাস্টমাইজ প্রোডাক্ট। কাস্টমাইজ প্রোডাক্টটা কেন দরকার? ধরেন রাকিব ভাই এখানে একটা প্রোডাক্ট পাঠাবে সৌদি আরবে, আবার একটা প্রোডাক্ট পাঠাবে হচ্ছে আফ্রিকাতে, আবার একটা প্রোডাক্ট পাঠাবে আমেরিকায়। এক একটা কান্ট্রিতে কিন্তু এক এক রকম ডিমান্ড ওই একই প্রোডাক্টের। ধরেন উনি একটা প্রোডাক্ট পাঠাবে, ওটা এক এক কান্ট্রিতে এক রকম ডিমান্ড। সো উনি যদি প্রোডাক্টটাকে কাস্টমাইজ করে না দেয় তাহলে কিন্তু ঝামেলা, তাহলে কিন্তু মার্কেটটা বড় হবে না। আপনারা দেখেন চায়নারা কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেট করছে, ওরা কিন্তু কাস্টমাইজেশনে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা। যে যেভাবে চায়, 2 টাকার কিছু চাইলে সে 2 টাকার প্রোডাক্ট তৈরি করে দেয়, কেউ 5 টাকার চাইলে সে 5 টাকা করে। আশা করি আপনারা কাস্টমাইজেশন ব্যাপারটা বুঝতে পেরেছেন। এক্সপোর্ট মানেই হচ্ছে কাস্টমাইজেশন। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, কান্ট্রি স্পেসিফিক এটার হয়তোবা চেঞ্জ করে ফেলতে হইতে পারে, এটাকে কাস্টমাইজ করে ফেলতে হইতে পারে। এই জিনিসটাকে ফোকাস করছি আমি। 3 নাম্বার পয়েন্টটা বলছি, একটা মিনিমাম বাজেট দরকার। এই যে যারা আমাকে বাজেটের কথা বলেছেন, বাজেটটা অ্যাকচুয়ালি কোন জায়গায় দরকার? বাজেটটা দরকার হচ্ছে স্যাম্পলিং করার জন্য। কারণ অনেক মানুষ এই জায়গায় ইনভেস্ট না করে এক্সপোর্ট ব্যবসা শুরুই করতে পারে না। শুধু ওই হোয়াটসঅ্যাপ, মেইলে, ফোনে কিন্তু বায়ার হয়তো আপনাকে ট্রাস্ট করবে না। যখন আপনি ভালো কোয়ালিটি প্রোডাক্ট ওনাকে পাঠিয়ে দিবেন, আপনার কিন্তু একটু খরচ হবে, এই খরচটাই আপনাকে ট্রাস্টেবল করে ফেলবে। ঠিক আছে, সো নোট রাখেন স্যাম্পলিং। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই যে বারবার শুধু কোয়েশ্চেন আছে, আচ্ছা উনি কি আমাকে টিটি দিবে, উনি কি আমাকে টিটি দিবে, উনি কি আমাকে চিনে, অনেক দিন ধরে ডিল হচ্ছে। সো কেন কেন আপনি বসে আছেন? আপনি চলে যান না কলকাতায়, আপনি চলে যান না আসাম, আপনি চলে যান না ভুটানের ফুনসুলিং অথবা নেপালের কাঠমান্ডু, কাছের কান্ট্রি দিয়ে আগে একটু ইয়ে করেন। এই যে মার্কেট ভিজিট হবে, এখানে আপনার একটা বাজেট লাগবে, মিনিমাম বাজেট। কক্সবাজার যেতেও যেই খরচ লাগে, আসাম যেতেও একই খরচ লাগবে, ওই খরচে আপনি ঘুরে আসেন। তাহলে কি হবে? বায়ারটা আপনাকে ট্রাস্ট করে ফেলবে, কাজটা এগিয়ে যাবে। এই জিনিসটাকে ফোকাস করছি। আর 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। যত যাই করেন, যেহেতু এটা একটা ওভারসিজ বিজনেস, সো যত দিন পারেন আপনি স্কিল ডেভেলপ হন। ঠিক আছে, স্কিল ডেভেলপ হন। আপনার যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে এত পণ্ডিতি টাইপের কথা বলতেছেন, আপনি কি সব জানেন? ভাই আমি নিজেই কিন্তু এভরি ডে না হলেও ডে টু ডে আমি শেখার চেষ্টা করি। এবং কিভাবে শিখাই এটা আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন, আমি আরো অনেক টিপস দিব। মানে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ব্যবসা, আমাকে অনেক স্কিল ডেভেলপ হইলে আমার কাজটা অনেক ইজি হয়, এবং স্কিল ডেভেলপ হইলে আমি অনেক ইনফরমেশন পাই। দেখবেন যে আমি অনেক পোস্ট দিই বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ব্লগে। যদি আমি এক্সপোর্ট রিলেটেড কিছু পাই, সেটা এসে আমি আমার গ্রুপে দিয়ে দিই, যেন সবাই এটাতে ইনফরমেশনটা ফাইন্ড আউট করুক, ইনফরমেশনটা জানুক। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে কমিটমেন্ট আর মিনিমাম টাইম। যেমন এখানে তানভীর ভাই একটু 3 মাস কাজ করে কিন্তু একটু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিল, সো আমি ওনাকে ফার্স্টেই বললাম যে ভাই কুল ডাউন এবং সময় দেন। কেন? কারণ আমি বললাম যে আমরাও, মানে যারা অনেক দিন এক্সপোর্টে কাজ করি, তারাও অনেক সময় একটা মার্কেটে দিনের পর দিন বায়ার খুঁজে পাচ্ছি না। বাট আমরা কিন্তু ওই টেম্পারমেন্টটা অলরেডি তৈরি করে ফেলেছি যে আমাকে আরেকটু সময় নিতে হবে, আরেকটু দিতে হবে, তাহলে আমি এই সময়টা আপনি দেন, আপনি সাকসেসফুল হবেন। সো এই 5টা পয়েন্ট যদি আপনারা আজকে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যেতে পারেন, আশা করি আপনারা সবাই এক্সপোর্ট ব্যবসা ভালো করতে পারবেন। আমি এবার একটু কোয়েশ্চেনে চলে যাই এই 5টা পয়েন্ট নিয়ে, কারণ এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। একটু যদি সময় দেন তাহলে আরো বেশি ইনফরমেশন পাবেন, এবং ইনফরমেশনটা সর্টিং করেই কিন্তু আপনার ডিসিশন নিতে হবে। যেমন রাকিব ভাই বললো যে ইপিবি তে ডেটা পায় না, এটা কিন্তু রাকিব ভাইয়ের দোষ না, এটা অনেকেই পায় না। ঠিক আছে,
এটা অনেকেই পায় না হয়তো ভাইয়া বা এই ওয়ে একটু আউট গুলি একটু জানে কথা না বলবো। এটা। মনে হয় আমি সঠিক জায়গায় যাই না আসলে। আমি কন্ট্যাক্ট করছিলাম ইপিবির রংপুর বিভাগে, হুম আমার যেখানে বাসা। হুম হুম তো হুম। হয়তোবা তাদের কাছে ওই ডাটা ওই লেভেলে নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ঠিক বলেছেন। সো আমি আমি আপনার আমরা তো চাচ্ছি যে একটা কমিউনিটি হোক যেখানে মানুষ সব ইনফরমেশন গুলি পাবে, এবং এটা তো আর একার পক্ষে সম্ভব না। আমি অনেককে অলরেডি ইনভাইট করেছি যারা বিভিন্ন, আমার ফ্রেন্ড আছে যারা বিভিন্ন কোম্পানির বিজনেস হেড হিসেবে। আমি বললাম যে তোমরা একটু যদি সময় দাও তাহলে আপনাদের জন্য হেল্পফুল হতো আর কি। কিছু আমি আমার এই টেন্ডেন্সিটা কখন মাথায় আসছে, আমি যখন দেখলাম যে বাংলাদেশে 1 লাখ টন, সরি 25 লক্ষ টন আম উৎপন্ন হয়েছে, কিন্তু আমরা 1000 টন মাত্র আম এক্সপোর্ট করেছি। আমার মাথায় তো আমি আশ্চর্য হলাম, এটা কি হইতেছে? কোথায় 25 লক্ষ টন আর কোথায় 1000 টন? সো আমার মনে হচ্ছে যে এখানে আরো মানুষকে স্কিলড আপ করতে পারলে। রিসেন্টলি আমি আবার এসএমই ফাউন্ডেশনে অ্যাটাচ হয়েছি। আপনারা চেষ্টা করবেন যে এসএমই ফাউন্ডেশন যে সেশনগুলি থাকে এখানে অ্যাটেন্ড করার জন্য। এগুলি অনেক লম্বা হয়, একদম মনে করেন 15-20 ঘন্টার হয়। এগুলি অনেক কিন্তু ইফেক্টিভ। ভাইয়া ওই ট্রেনিং গুলো তো আমরা যে কেউ আবেদন করলে পাই না। ইভেন আমি অনেকবার আবেদন করছি, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, এখন ওইটা আসলে আমার আমার জানা নাই। তাহলে আমার হয়তো বা ওনাদেরকে বলতে হবে যে এটা কেন ইন জেনারেল সবাই আসে না। বাই দ্য ওয়ে, আমি একটু লাস্ট ইয়েতে আসি। আমাদের আজকে লাস্ট টপিকটা হচ্ছে কিভাবে শুরু করবেন। সো নেক্সট দিন আপনারা কি জানবেন? নেক্সট দিন হচ্ছে আমরা বায়ার নিয়ে শুরু করব, ঠিক আছে? আজকে অলরেডি টাইম একদম মানে অনেকক্ষণ টাইম হয়ে গেছে। আমি জাস্ট কিভাবে শুরু করবেন এটা জাস্ট বলি, একটা কয়েকটা প্যারামিটার বলি। এটা আপনারা কয়েকজন হয়তো দেখেছি যে আগেও আসছেন, তারপর আবার বলি। আপনারা যারা একদম নতুন তারা এই কয়েকটা প্যারামিটার একটু অ্যানালিসিস করবেন। অ্যানালিসিস করলে কি হবে, আপনাদের মার্কেটটা চুজ করতে সুবিধা হবে। আন্দাজের উপর কোন একটা মার্কেটে কাজ না করে একটু যদি হোমওয়ার্ক করে করেন খুব বেশি সুবিধা হবে। একটু আগে বললাম যে রাকিব ভাই ভারতে ভেজিটেবল এক্সপোর্ট করতে চায়, কিন্তু আমি দেখতেছি যে ভারত নিজেই ভেজিটেবলের সাপ্লায়ারের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট। সো উনি তো পারবে না জীবনেও। বাট রাকিব ভাই যদি ভেজিটেবলটা দুবাইতে পাঠাইতে চাইতো, দুবাই কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে অনেক মানে ভেজিটেবলের বড় মার্কেট, এবং দুবাই থেকে সব জায়গায় এটা যাচ্ছে। সো এই জিনিসটা আমাকে জানতে হবে। এই জিনিসটা আমাকে নেটওয়ার্কিং করে জানতে হবে, অনলাইনের মাধ্যমে জানতে হবে, এবং কাদের থেকে ইনফরমেশনটা পাবেন, যেটা আলামিন ভাই আমাকে বললেন যে অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলি কোথায় পাবেন। এটা পাবেন এক্সপোর্ট ব্যবসার সাথে যারা জড়িত সবার থেকে পাবেন। এটা শুধু যে আমি তা না, মানে এক্সপোর্ট ব্যবসা যতগুলি বডি জড়িত, যেই সার্কেলটা দেখালাম এই সার্কেলের সবার কাছে সেম ডেটাটা আছে। মানে ডকুমেন্ট গুলি থাকা মানে হচ্ছে তার কাছে ডাটা আছে। সো এটাকে কম্পাইল করে আপনারা এই ইনফরমেশনটা পাবেন। এটা কিন্তু আমি একটু হাই থর্ডের কথা বললাম, বাট শুরুটা হয়তোবা এখনই আমি আপনাকে বলে দিতে পারি যে হ্যাঁ আপনি কোন কান্ট্রিতে ভেজিটেবল করতে পারেন, কোন কান্ট্রিতে লেদার, বাট আরো ডিটেল কিন্তু আপনাকেই করতে হবে। কারণ আপনি বায়ার, বায়ার তো আর একজন থেকে একজন নিয়েও আপনি পাবেন না। এটা আপনাকে এই নেটওয়ার্কিংটা শিখতে হবে। সো 1 নম্বর হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস করবেন। যেই কান্ট্রিতে আপনার প্রোডাক্টটা দরকার আপনি এটা ফাইন্ড আউট করবেন, ওই কান্ট্রিতে আপনি চুজ করবেন। এটা হচ্ছে একটা পয়েন্ট, নোট রাখেন। 2 নম্বর পয়েন্ট, যা আমরা বললাম যে যারা একটু ফাইন্যান্সিয়ালি সাউন্ড যে কান্ট্রিগুলি, এই কান্ট্রিগুলির দিকে একটু প্রায়োরিটি দেন। মিড লেভেলের কান্ট্রি, যাদের কাছে এনাফ টাকা আছে, যারা প্রোডাক্ট পারচেস করার ক্ষমতা আছে। এমন অনেক কান্ট্রি আছে যারা ধরেন সারাদিন শুধু বার্গেইন করবে কিন্তু প্রোডাক্ট নিবে না, সো আপনার টাইম নষ্ট হবে। 3 নম্বর পয়েন্টটা বলছি আমি, লার্জ পপুলেশন। এটা খুব নর্মাল একটা ডেটা, যেখানে পপুলেশন স্বাভাবিকভাবে ওইখানে তো মার্কেট বড়। 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এটা নোট রাখেন। আমি শুরুর জন্য বলছি, এই যে দীপ ভাই বলছেন যে শুরুতে কত টাকা লাগবে, আমি বলবো যে আপনি যদি আশেপাশের কান্ট্রি দিয়ে শুরু করেন আপনি একদম নমিনাল ফি দিয়ে শুরু করতে পারবেন। একদম নমিনাল নমিনাল অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারবেন। কেন? কারণ আপনি আমার বর্ডারিং কান্ট্রি যে কটা কান্ট্রি আছে এখানে যাইতে তো আহামরি খরচ না। এখানে সব জায়গায় আপনি রোডে চলে যাবেন, সব জায়গায় 20-22টা 24টার মতো বর্ডারের গেট আছে, যে কোনোটাতে ভিসা দিয়ে আপনি চলে যাবেন, এবং এখানে আপনি মার্কেট ভিজিট করবেন, ট্রেড ফেয়ারে যাবেন, আপনি বায়ার পেয়ে যাবেন। কান্ট্রিটা কি বুঝাইতে চাইতেছেন আমাদেরকে? ইন্ডিয়া? বর্ডারিং কান্ট্রি, বর্ডারিং আমাদের আশেপাশে যতগুলি কান্ট্রি আছে, আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি।
সো এই বর্ডারিং কান্ট্রিতে গেলে আপনার জন্য যে কোনো প্রোডাক্ট আপনার সেল করা শুরু হবে, সো আপনার ওভারসিজ এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে, এবং আপনার ওভারসিজ এক্সপিরিয়েন্স হয়ে যাওয়া মানেই তো আপনি কনফিডেন্ট, আপনি এরপরে আস্তে 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 আরো দূরের কান্ট্রিতে যান। আপনার টার্গেট মার্কেট হচ্ছে দুবাই, এরপরে আপনি দুবাইতে যান। আমি জানি যে আপনার টার্গেট মার্কেট হচ্ছে দুবাই, তারপর আমি বর্ডারিং কান্ট্রিতে শুরু করতে বলার একমাত্র কারণ হচ্ছে কস্টটাকে মিনিমাইজ করা, কস্টটাকে লস হইলেও যেন একদম লোয়ার লেভেলে লস হয়, আর বায়ারও যেন চাইলে আপনার কাছে আসতে পারে, আপনিও যেন যাইতে পারেন, এই সুবিধাটা পাওয়া যায়। ঠিক আছে, এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। একটা কন্টেইনার যদি আমি সৌদি আরব পাঠাতে যাই আর একটা কন্টেইনার যদি আমি ভুটানে পাঠাতে যাই, আকাশ আর পাতাল শিপিং চার্জ ডিফারেন্স। ঠিক আছে, একটা কন্টেইনার যদি আমার নেপাল অথবা এখানে যদি আমার ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা, মেঘালয় এইসব স্টেটে পাঠাতে চাই, অনেক খরচ কম লাগে, কিন্তু এটা যদি আমার গালফের কোনো কান্ট্রি, ইউরোপে অনেক বেশি লাগে। সো আমার কস্ট কোথায়, প্রফিট মার্জিন বেশি থাকে, এটা আমার চেক আউট করতে হবে। বাইং হ্যাবিট বলতে একটু আগে যেটা বললাম যে এক এক কান্ট্রিতে যে কাস্টমাইজেশনের কথা বললাম, বিভিন্ন মানুষের বাইং হ্যাবিটের নেচার এক এক রকম, ইভেন পারচেজিং পাওয়ার এক এক রকম। সো এটা আমরা ইন জেনারেল, এটা একদম যে আপনাকে মানতেই হবে তা না, ইন জেনারেল এটা আমাকে জানতে হয়, জানলে আমার জন্য সুবিধা। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝবেন, যেমন দেখেন যে এমন অনেক কান্ট্রি আছে যারা খুব প্রাইস সেনসিটিভ, যারা খুব লোয়ার প্রাইস চায়, এটার কারণ হচ্ছে ওদের মানুষরাও এরকম কম দামের প্রোডাক্ট নিতে চায়। সো আপনাকে ওইভাবে ওই কান্ট্রিতে প্রাইসিংটা করতে হবে। আর সবচেয়ে শুরু করার ক্ষেত্রে, মার্কেট রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল হচ্ছে বায়ার, রাইট বায়ারটা পাওয়া। কিভাবে রাইট বায়ার পাবেন, আমরা আমাদের নেক্সট ফ্রি সেশনে এটা সম্পূর্ণ টিপস নিব, এবং এটা নিয়ে সবচেয়ে বেশি সময় দিব আমরা। এবং আমরা, আপনারা যারা আছেন, আমি বলবো যে আপনারা সব কাজ বাদ দেন, বাদ দিয়ে আগে বায়ার খোঁজা শুরু করেন। বায়ারটা হচ্ছে রাইট, এবং আপনার মিস্টেক হইতে হইতে আপনি মনে করেন অনেকগুলি কমিউনিকেশন করতে করতে আপনি একটা বায়ার পেয়ে গেলেন, আপনি রাতারাতি সব লাইসেন্স করে ফেলতে পারবেন। লাইসেন্স করতে আহামরি কোনো ইয়ে না। সো বায়ার খোঁজার জন্য যত ধরনের টিপস, এবং বায়ার খোঁজা শুরু করতে গেলে শুরুতে কি করতে হবে সেটাও আমরা নেক্সট সেশনে শেয়ার করব। এবার আমি যে এই প্যারামিটারগুলি শেয়ার করলাম, এটার সলিউশনটা আমি একটু বলে দিই। সলিউশনটা আমি বললাম যে প্রথম কোথায় শুরু করতে সাজেস্ট করেছি, বর্ডারিং কান্ট্রিতে, কারণ কস্ট ইফেক্টিভ। আপনি মিয়ানমার থেকে শুরু করে ইন্ডিয়ার সেভেন সিস্টার, এই যে দেখেন এখানে ইন্ডিয়ার একটা সেভেন সিস্টার এরিয়া আছে, এখানে আপনি দেখবেন, ভুটানে দেখবেন, চায়নার কিছু জায়গায় আমাদের প্রোডাক্ট যাচ্ছে, নেপালে যাচ্ছে, ইন্ডিয়ার সেন্ট্রাল ইন্ডিয়া। একটু জাস্ট ওয়েট করেন, আমি একটু শেষ করে নিই। দেখেন এই যে সেভেন সিস্টারের কোন কোন স্টেট গুলি, যে দেখেন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, শিলং, অরুণাচল প্রদেশ, ভুটান, নেপাল, এখানে কি কি স্টেট, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আমার তো কন্টিনিউ এইসব এরিয়ায় আমার প্রোডাক্ট যাচ্ছে। সো ওই কনফিডেন্স থেকে আমি বলছি যে এখানে যতগুলি ওয়ে আউট আছে, টিপস ট্রিক্স, সেগুলিও আমি শেয়ার করতে পারবো যেন আপনাদের জন্য আরো সুবিধা হয়। সো সেকেন্ড আমার একটা চয়েসেবল মার্কেট আছে, সেই চয়েসেবল মার্কেটটা হচ্ছে গালফ। দেখেন কোন কোন কান্ট্রি, সৌদি আরব, ইউএই, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত। কেন? মেজরিটি বাঙালি থাকে এখানে। সো ওরা এমন কোনো আইটেম নাই, পান সুপারি থেকে শুরু করে এমন কোনো আইটেম নাই ওরা বাংলাদেশ থেকে নেয় না, যত আইটেম আছে সব নেয়। সো আপনি মিক্সড আরেকজন থেকে সোর্স করেও প্রোডাক্ট ওদের কাছে এক্সপোর্ট করতে পারেন, আপনার কোন একটা রিলেটিভের কাছেও দিয়ে আপনি শুরুতে এক্সপোর্ট করতে পারেন। ইন ফিউচার আমাদের ফিউচার মার্কেট কোনটা? গালফে তো অলরেডি সবাই এক্সপোর্ট করছে, তো ফিউচার মার্কেট হচ্ছে আসিয়ান জোন। অলরেডি আসিয়ানের কয়েকটা কান্ট্রিতে যাচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের ভালো মার্কেট আছে। বাট এই যে এই কান্ট্রিগুলি, লাওস, ফিলিপিন্স, ব্রুনেই, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এইসব মার্কেটগুলি হচ্ছে আমাদের, যারা আমরা এখন বড় কোম্পানিতে আছি, আমাদের কিন্তু এইসব মার্কেটগুলিতে মুভ করার, মানে আমরা কাজ করতেছি অলরেডি। আমি যেমন স্কোয়ারে থাকতে ফিলিপিন্স, ভিয়েতনাম এইসব জায়গায় এক্সপোর্ট অলরেডি করেছি, আর আমার প্রেজেন্ট ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়াতে ঠিক গালফের মতোই অনেক বাঙালি আছে, অনেক প্রোডাক্ট যাচ্ছে, ক্যাম্বোডিয়াতেও যাচ্ছে, মিয়ানমারে তো যাচ্ছেই। সো আমি যদি একটু মার্কেটের একটা লিস্ট দিই আপনাদেরকে, আপনারা তো সবাই অলরেডি জানেন, তারপরেও একটু কাজটাকে ইজি করার জন্য আমার অবজারভেশন কিছু পয়েন্ট থেকে আমি এগুলি বের করেছি, যেমন হাইয়েস্ট পপুলেশন, মিড ইনকাম গ্রুপ, জিডিপি গ্রোথ, কোন কোন এরিয়াতে বেটার। গালফের 6টা কান্ট্রিকে আমি প্রায়োরিটি দিচ্ছি। কেন?
বর্ডারিং কান্ট্রির পরে আপনি এদেরকে রাখতে পারেন, কারণ এখানে বায়ারগুলি সব হবে আমাদের দেশীয় ভাই। সো দেশীয় ভাই হওয়ার কারণে সুবিধাটা কি জানেন, আপনারই কোনো রিলেটিভ, আপনারই কোনো পরিচিত, আপনার ওকে ফাইন্ড আউট করতেও সুবিধা, ওর সাথে ট্রানজাকশনেও সুবিধা, কমিউনিকেশনের সুবিধা, আপনার লাইফটা ইজি হয়ে যাবে। এর পরের স্টেজে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপস, জাপান, নেপাল, এখানেও বাঙালি বিশাল কমিউনিটি আছে। ভুটান, নেপাল ইন্ডিয়াতে নাই। ইউকে, ইউএসএ, কানাডা, ইতালি, এখানেও বাংলাদেশি বিশাল কমিউনিটি আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ মার্কেটের একটা আইডিয়া। সো আমি এবার একটু আপনাদের সাথে ফাইনাল একটু কমিউনিকেশন করে তারপরে শেষ করে দিচ্ছি। ফাইনাল কমিউনিকেশন শেষের দিকে অলমোস্ট চলে আসছে আমার যেটা মনে হচ্ছে। জি জি জাহিদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমার এই জার্নির শুরু থেকেই জাহিদ ভাই আপনি না জেনেও জেনে না জেনে আপনি আমাকে অনেক হেল্প করে আসছেন, জি এবং আজকেও আমি অনেক কিছু শিখলাম। আশা করি সবাই অনেক কিছু শিখলো। জি এখানে আলী ভাই আছেন, দীপ ভাই, ওনার কথা আমার খুবই ভালো লেগেছে। রাকিব ভাই, তারপরে আলামিন ভাই, তারপরে খুব চুপচাপ একটা আপু দেখলাম, জিনাত আপু, কোনো কিছু জিজ্ঞেস করলো না, হয়তো আমাদের চাপে পড়ে খুব বেশি একটা কিছু জিজ্ঞেস করেনি। আমি সবাইকে ধন্যবাদ জানাইতে চাই। জি সবাই এইভাবে করে আসলে এরকম একটা সেশন শেষের দিকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই সবার সাথে একটু কানেক্টেড থাকি। এবং ভাইয়া যে জার্নিটা শুরু করে দিল আমাদের জন্য, এই জার্নিটা আসলে আগায় নিয়ে যেতে পারবো মনে হয় আমরাই। এই কমিউনিটিটা ভাইয়াকে যেগুলো বলছি আমরা যে ভাইয়া আপনি এটা করেন ওইটা করেন, এটা আসলে আমাদের দায়িত্ব যে আমরা Exactly. কমিউনিটিটা আমরা আগাই। দীপ ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার সাথে কানেক্টেড থাকবেন। জি আলামিন ভাই, রাকিব ভাই এবং জিনাত আপু, তারপরে আরো যারা যারা আছেন সবার নাম আমি দেখতে পাচ্ছি না, একসাথে শো করছে না। সবাইকে রিকোয়েস্ট, আমরা সবাই যার কার্ড আছে একটা কার্ড দিলাম, সবাই সবাইকে একটু খাতির রাখলাম, কথা রাখলাম, কারণ এই বিজনেস গুলো অনেক বড় আসলে। অনেক এটা লম্বা। একা করার পক্ষে সম্ভব না, জি জি একার পক্ষে আমার সম্ভব না, হয়তো অনেকেরই একার পক্ষে সম্ভব না। আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা সবাই সবার সাথে একটু কানেক্টেড থাকি, একটা সুসম্পর্ক রাখি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঞ্জিত ভাই, এর ভিতরে আপনাকে একটু ডিস্টার্ব করি, আপনার সাথে আমরা কানেক্টেড হইতে পারি কিভাবে? মেসেঞ্জার কি কোনোভাবে, বা আমাদের জাহিদ ভাই ওই গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকে, অলমোস্ট প্রতিদিন 2-3 বার আমি দেখা যায় পোস্ট করে। আমি আসলে আপনারা একটা পয়েন্ট ক্লিয়ার না, আমি তো বললাম যে এই গ্রুপটা করাই হচ্ছে একটা কমিউনিটি তৈরি করার জন্য। ঠিক আছে, সো আপনারা আপনারা এই দেখবেন গ্রুপে পোস্ট করে ভাইয়া প্রতিদিন। জি জি, এই গ্রুপটার পিছনে তো একটা উদ্দেশ্য আছে। এই গ্রুপটার পিছনে একটা উদ্দেশ্য, যখন আপনারা একটা কমিউনিটি তৈরি করে ফেলতে পারবেন তখন কিন্তু আপনারা অনেক বেনিফিটও পাবেন, তাই না?